প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতি এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে আমি মুকসিমুল আহসান। এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে দেশের মানুষ, তারপর কেটে গেছে প্রায় ১০ মাস, কিন্তু ইতোমধ্যে দেখেছি যে আমরা সমাজের বিভিন্ন জায়গায় অনেক সমস্যা এখনও রয়েছে, কোনো সমস্যা বেড়েছে, কোনোটা কমেছে, কিন্তু সবথেকে আশঙ্কাজনক যে তথ্যটি সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা উত্তর কাল থেকে এখন পর্যন্ত যদি হিসেব করা হয় তাহলে সবচেয়ে বেশি মানুষ মব জাস্টিসের মাধ্যমে মারা গেছে, এবং সেটি ২০২৪ সালে, এবং ১৭৯ জন নিহত হয়েছে ২০২৪ সালে। এবং যদি আমরা গত ৮ আগস্ট এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ৮ মাসে, অর্থাৎ দায়িত্ব নেওয়ার পর থেকে ৮ মাসে এই ২ মাস বাদ দিয়ে সেই অনুযায়ী ১১৯ জন মারা গেছে এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে, এবং আহত হয়েছে আরও ৭৪ জন। এখন প্রশ্ন হচ্ছে, আসলে মব কি? আসলে মব বলতে সাধারণত বোঝা যায় বিশৃঙ্খলিত কিংবা উচ্ছৃঙ্খলিত জনতাকে, আবার কখনো বোঝা যায় সংঘবদ্ধ কোনো মানুষ যখন কোনো দাবি আদায়ের জন্য আসে। আবার মব জাস্টিস বলতে বোঝানো হয় যখন কাউকে সমাজের কিছু মানুষ অপরাধী মনে করে এবং তাকে আইনের হাতে সোপর্দ না করে বরং তারা নিজেরাই যখন গণপিটুনি কিংবা বিভিন্নভাবে তাদেরকে মেরে ফেলে, বিচার করে, সেটিকে অনেক সময় মব জাস্টিস বলা হয়। এই মবের পরিমাণ এত বেড়েছে এবং মব জাস্টিসের কারণেও আমরা সমাজের বিভিন্ন জায়গায় দেখছি প্রতিদিনই না হয় কিছুদিন পরপরই আন্দোলন, কোথাও কোথাও দাবি আদায়ের জন্য, কোথাও কোথাও মানুষ না বুঝেও অনেক জায়গায় জড়িয়ে পড়ছে। এই যখন বাস্তবতা, তখন আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে কেন এত মব। আর এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা আলোচনায় যাব। আমার ঠিক বামে রয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তারপর রয়েছেন একজন বিশ্লেষক, পরিচিত সবার, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, নির্বাহী প্রধান, বাংলা ফাউন্ডেশন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের আলোচনায়। আমি প্রথমেই এমরান সালেহ প্রিন্স ভাই, আপনার কাছে একসঙ্গে ছোট ছোট করে দুটা প্রশ্ন করি। ১ নম্বর প্রশ্ন হচ্ছে যে কেন এত মব, এবং এই ৫ আগস্টের পরে থেকে এখন পর্যন্ত এই মবের এবং মব জাস্টিসের পরিমাণ বাড়ছে বলে মনে হয় কিনা? যদি বাড়ছে বলে মনে হয় তাহলে কেন? ধন্যবাদ আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানিয়েছেন, এবং একই সাথে অ্যাডভোকেট রাজ্জাকি সাহেব, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা। আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন এটা সময়ের আলোচিত একটি প্রসঙ্গ। তো আপনি নিজেই বলেছেন মবের অর্থ, এটা আমরা বুঝি যে একটা উচ্ছৃঙ্খল জনতাকে মব বলা হয়। আর মব জাস্টিস বলতে যেটা বলা হচ্ছে, যে সরল ভাষায় যদি আমরা বলি, উচ্ছৃঙ্খল জনতা যখন নিজের হাতে আইন তুলে নিয়ে সহিংসতা তৈরি করে সেটাকে মব জাস্টিস বলা হয়। তো এখন মব জাস্টিসের কেন উৎপত্তি হয়? এখন কোনো সময় যদি সরকার নিয়ন্ত্রণ হারায়, সমাজ বা জনগণের উপর সরকারের যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, কিংবা মানে ওইসব বিষয়ে সরকার দেখেও যদি না দেখার ভান করে, কিংবা একটা প্রশাসন যদি এই ব্যাপারে নির্লিপ্ত থাকে, তখন আপনার এই উচ্ছৃঙ্খল জনতা তখন এই সহিংসতা তৈরি করে তাদের যে নিজের দাবি বা নিজেদের যে বক্তব্য সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা একটা মানে সুযোগ পেয়ে যায়। আমরা ৫ই আগস্টের পর ফ্যাসিবাদ মুক্ত হয়েছি বটে, কিন্তু আমরা গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো নির্মাণ এবং সুষ্ঠু চর্চা, মানে গণতন্ত্রের যে সুষ্ঠু চর্চার যে কর্ম প্রক্রিয়া, সেটা কিন্তু এখন আমরা শুরু করতে পারিনি। এবং এই যে আপনার নিয়ন্ত্রণহীন যে একটা বিষয়, সেই বিষয়টা কেন হচ্ছে? যেহেতু আপনার এখানে একটা জনপ্রতিনিধিদের অনুপস্থিতি, জনপ্রতিনিধিত্বশীল সরকার, জনপ্রতিনিধিত্বশীল শাসন, সুশাসন, কিংবা আপনার ধরেন এই যে প্রশাসনের যে একটা শক্ত অবস্থান এই আপনার গণ অভ্যুত্থানের পরে, সেটা কিন্তু আমরা এটা বিনির্মাণে বা এটা নতুন করে আমরা এটা প্রতিষ্ঠিত করতে আমাদের দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বা এই সময়ের মধ্যে আমাদের যে রাজনৈতিক বিভাজন, যে অনৈক্য, এবং বিভিন্ন বিষয়ে যে আমাদের মধ্যে একটা বাহাস, এই সুযোগে কিন্তু এই উচ্ছৃঙ্খল জনতা তারা কিন্তু একটা মানে অবস্থান তৈরি করে নিচ্ছে। হ্যাঁ, সব যে মব জাস্টিস হচ্ছে তা না, কিন্তু মব জাস্টিস হচ্ছে।
এখন আপনি একটা অপরাধীকে নিজ হাতে সেই আইন তুলে নিতে পারেন না অপরাধীকে শায়েস্তা করার জন্য। এই জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের হাতে সেই অপরাধীকে তুলে দিতে হবে এবং সরকারের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটাও প্রতিষ্ঠিত করতে হবে। তো এইসব কারণেই আসলে আমাদের 5ই আগস্টের পর এই মব জাস্টিসটা হচ্ছে। এখন এইটা যদি আমরা করতে না পারি, তাহলে এই যে গণতান্ত্রিক সংস্কৃতি যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের মানে এই পরিবেশটা বিপন্ন হবে। এবং এই পরিবেশ যদি বিপন্ন হয়, সামনে যে আমরা বৃহৎ একটা লক্ষ্যে যাওয়ার চেষ্টা করছে, যে গণতন্ত্রের যে মানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যেটা 15 বছর আওয়ামী লীগ দুঃশাসন ফ্যাসিবাদ কায়েম করে এই পরিবেশকে বিনষ্ট করে দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যে একটা আমরা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা গ্রহণযোগ্য নির্বাচন যেটা করতেছে, সেই পরিবেশ কিন্তু বিনষ্ট হবে। সেই জন্য আমরা প্রথম থেকে বলেছি, বিএনপি সবসময় আমরা এই মব জাস্টিসকে আমরা সমর্থন করি না, এবং মব জাস্টিসের নামে যে হিংস্র মানে উন্মাদনা, এটাকে অবশ্যই আমরা ঘৃণা করি এবং এর বিরুদ্ধে আমাদের অবস্থান কিন্তু সবসময় মানে আমরা ওইভাবে রাখার চেষ্টা করি। প্রিন্স ভাই, আরেকটা ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি একটু আগে আপনার বক্তব্যে বলছিলেন যে সরকার যখন দুর্বল থাকে, তার যখন জনসম্পৃক্ততা থাকে না, কিংবা রাজনৈতিক সরকারও না হয়, তখন এই জাতীয় মবের ঘটনা, মব জাস্টিসের ঘটনাগুলো বেশি হয়। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকার আমাদের ধরলাম দুর্বল, সরকার ব্যবস্থাও অনেকটা অন্তর্বর্তী সরকার, কিন্তু সমাজ কি আমাদের একেবারে ভেঙে পড়েছে, নাকি সমাজ যদি সক্রিয় থাকে সেখানে এই মব জাস্টিস, আমি প্রশ্নটা রাখি, আপনি একটু পরে উত্তর দেবেন, আমি একটু রাজ্জাকিবের কাছ থেকে নেব। সেটা প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আসলে আপনার কাছে কি কারণ মনে হয় যে আমরা কি সমাজে এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মব জাস্টিস বা মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে কিনা, কিংবা রাখছে কিনা, বা কতটুকু ভূমিকা রাখছে, সেটা আমরা একটু আপনার কাছ থেকে জানবো। তার আগে আমি একটু রাজ্জাকি ভাই আপনার কাছে একটু জানতে চাই, আমার প্রশ্নটা একটু বড়। প্রশ্নটা হচ্ছে সেই 2013 সালে আমি যদি শাহবাগের আন্দোলনকে ধরি, যখন কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তারপর সেখান থেকে আন্দোলন করে সেটা পরবর্তীতে ফাঁসির রায় হয়, এবং এরপর থেকে আমরা যদি একেবারে সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে রাজপথে যে ছাত্র জনতা সেই শাহবাগেই আবার জড়ো হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। আবার যদি আমরা এনবিআর থেকে শুরু করে সেই আনসারদের বিভিন্ন আন্দোলনের কথা বলি, কোনটা মব কোনটা আন্দোলন, মব আর আন্দোলনের মধ্যে পার্থক্য কী? ধন্যবাদ আপনাকে, এনটিভির দর্শক শ্রোতা, আমার বিজ্ঞ সহ-আলোচক, একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ। এইটার সাথে রাজনীতি বিষয়টা পরের, কিন্তু আপনি যদি তাত্ত্বিকভাবে যান, প্লিজ সিম্পলি যদি মব ধরেন, সেটা কি? আমি আমার অধিকার থেকে বঞ্চিত হইলেও সেটা আদায় করতে পারি জোর করে, কিংবা অন্যের উপর থেকে একটা প্রভাব বিস্তার করে তার থেকে আমি অন্যায়ভাবে লাভবান হওয়ার চেষ্টা করতে পারি। সেখানে প্রতিবাদ করতে গেলেও আমি তাকে দমাচ্ছি। আবার আইনের আশ্রয় নিতে গিয়ে দেখা গেল যে আমার অপর পার্টি এত বেশি শক্তিশালী যে আমি আইনের সহযোগিতা পাচ্ছি না। বাংলাদেশের আইন অন্ধ না, আইনের থিওরিটি হলো আইন অন্ধ থাকবে, অর্থাৎ আইনের চোখ থাকবে না, এ শুধু ধরবে, যিনি অপরাধী তাকে ধরবে। বন্দুকের ট্রিগার চাপ দিলে যে গুলিটা বের হয়, সে কিন্তু দেখে না সামনে প্রিন্স ভাই না রাজ্জাকি ভাই, ও গুলি ভেদ করবে। এটা হলো আইনের থিওরিটা। এখন আপনি বাংলাদেশের যে আইনটা গত 15 বছর যাবত আমি দেখছি, বাংলাদেশের আইনের চোখ ছিল, এবং সেই চোখ আইনটাকে মানে দেখে দেখে আইন ধরতো। যেমন ধরেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, 2 কোটি বা কয় কোটি টাকার একটা ঘটনা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে রাখছে, জিয়া অরফানেজ ট্রাস্ট অথবা যাই হোক হটেবার ইট ইজ, সেই টাকাগুলো 3 গুণ 4 গুণ হয়ে এখনো ব্যাংকে পড়ে আছে। অথচ আইন তাকে বেছে ধরে ফেললো, কি বিশাল দুর্নীতি, এবং উনি দণ্ডপ্রাপ্ত হইলেন। মানে এর চেয়ে ট্র্যাজেডি আর থাকতে পারে না। তার মানে হচ্ছে কি, আমি তাকে ধরবো, এটা আমার ইচ্ছা, আইনটা আমার ইচ্ছায় চলছে, এটা রাষ্ট্রীয় মব। আপনাকে বুঝতে হবে, মানে মব রাষ্ট্রীয় হয়, রাষ্ট্রীয় মব। এরপরে আসেন আপনি নুরুল হুদা সাহেবকে সম্প্রতি গ্রেপ্তার করলেন। এই যে নুরুল হুদারা যে নির্বাচনগুলো করছিল, কেমন নির্বাচন, তারা বাংলাদেশের প্রশাসন কিন্তু সেটা জানে। জানার পর তাকে ধরল না কেন? ইউনূস সরকার বলবে দরকার নাই তো আমার ইউনূস সরকার বলার, কারণ হচ্ছে
আইন আপন গতিতে চলে, তার কিছু নিয়ম কানুন আছে, কিছু রুটিন ওয়ার্ক আছে। আইনে ক্রস ফায়ারটা যেগুলি দিয়ে মারতে বলবো সেটা হয়তো পুলিশের রুটিন ওয়ার্ক না, বাট একটা অ্যাসাইনমেন্ট যদি গভর্নমেন্ট দেয় যে প্রিন্স ভাইকে গুলি করে মারবা আজকে রাত্রে, দিস ইজ মব। কারণ আমি আইনটা আমার ইচ্ছা মতো চরিতার্থ করবো, থাকলে পরে আমিও আমার ওই এলাকায় আওয়ামী লীগ দাঁড়াইতে পারতেছে না। তার মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার তাও অফকোর্স মব, আমি সেখানেই আসতেছি। তারপরে আপনি আসেন এই যে নুরুল হুদার সাহেবের কথা বললাম, উনি কি জানতেন না উনি কি নির্বাচন করতেছেন? খুব ভালো জানতেন। উনি যে 18 কোটি লোক ভোট দিতে পারলো না, ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখলেন, সন্ধ্যার পর সূরা কেরাত পইরা বললেন এরকম এ এ এ এত সিট পাইছে, আর ওনার নির্বিকার তাকায় তাকায় দেখছে, বললে এখন আমার উপর বিরক্ত হবে, তাকায় তাকায় দেখছেন, কথার কথা বলছি। কিন্তু এই জন্যই ঘোষণা করলেন এটা হলো সাংবিধানিক মব। অর্থাৎ উনি সংবিধানের বইসা, সাংবিধানিক পজিশনে বইসা উনি এটা করেছেন, এবং ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দি দেন গভর্নমেন্ট শেখ হাসিনা। অর্থাৎ এই দুয়ে মিলে মব। এবং মবের কারণে কি, আমি ক্ষমতায় থাকবো, আইন বহির্ভূতভাবে ভোট দিতে দিব না, প্রিন্স সাহেবদেরকে ভোট দিতে দিব না। মানে সেন্টারের সামনেও একটা মব। মব সেন্টারের সামনে যাওয়া লাগে না, আপনি ঘোষণা করছেন, নিজেরা জড়ো হয়ে থেকে একটা মব তৈরি। হ্যাঁ, নিজেরা জোয়ার হয়ে ভোট টোট দেখেন মব। এইবার আসেন রাজনৈতিক কি বলে আপনার রাষ্ট্রীয় মব। খালি এটা না, আপনি বলেন অপারেশন ডাল ভাতের নামে কিছু সেনা অফিসার হত্যা হয়েছে, বাংলাদেশি বয়ান। আচ্ছা, এটা তো যেদিন হত্যা হয়েছে সেদিন সকালের ঘটনা না, নিশ্চয়ের পিছনে জের আছে যে অপারেশন ডাল ভাত নিয়ে একটা ঘটনা চলে আসতেছে। এটা তো গভর্নমেন্টের জানার কথা, গোয়েন্দা বিভাগের জানার কথা। 57 জন অফিসার সহ 74 জন লোক মারা গেল, ঝাঁপাইয়ে পড়ে রক্ষা করতে গেল না, কেউ যাইতে দিল না। তার মানে ওখানে ঘটনাটা ঘটছে সেটা সরকার জানলো এবং নিয়ন্ত্রণ করতেছে না ইচ্ছাকৃতভাবে, যে আমি ওটা চাই। তার মানে ওটা একটা মব। অর্থাৎ আমি যেটা চাইতেছি বিয়ন্ড দ্য লয়ের বাইরে। আপনি কনসার্টে বিদ্যুতের আলোচনা জানেন? বিদ্যুতের দাবিতে লোক নামছিল, কি চাই? বিদ্যুৎ চাই। অপরাধটা কি? আমি বিদ্যুৎ পাবো না? অবশ্যই। সেখানে গুলিতে 24টা লোক মারা গেছে, তারা কিন্তু কেউ পলিটিক্যাল লোক নয়। এই যে রাষ্ট্র নিয়ন্ত্রণ করলো, আমার চাওয়া, আমার নাগরিক অধিকার আমি বঞ্চিত হয়েছি, আমি দাবি তুলতে পারলাম না, গুলির তলে চলে গেলাম, এটা রাষ্ট্রীয় মব। তারপরে আপনি আসেন বিডিআর হত্যার কথা তো বললেন। 13 সালের মে মাসে যে লোকগুলো জড়ো হয়েছিল, মঙ্গলের কোনো লোক না, এই দেশের লোক। আপনার বাবা, আপনার চাচা, ওনার ভাই, ওনার ছেলে, আমার ভাই, আমরাই তো। অবশ্যই। এটা তো কোনো পরাধীন দেশ না, একটা স্বাধীন দেশ। তারা কি দাবি দেওয়া নিয়ে ছিল, কি কারিশমা আমার বেনজির সাহেবের, কি কারিশমা তখনকার সাবেক সেনাপ্রধান এই যে কি জানি আজিজ সাহেব, ওমা সব সরাই দিলেন, লাশের পর লাশ। 5 মেয়ের কথা, শাপলা চত্বরে। হ্যাঁ, লাশের পর লাশ ফেলে বাহবার, গণভবনে বাহবা, সবাই বাহবা। এটা মব, রাষ্ট্রীয় মব। রাষ্ট্র কি আপনাকে অধিকার দিছে যে বিনা বিচারে কাউকে হত্যা করা? বলেন না, দেয়নি। দিছে না, বুকে হাত দিয়ে বলেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউকেই দেয়, রাষ্ট্র কাউকে দেয়নি। তাহলে আপনারা কি করছেন? মব এস্টাবলিশ করে আপনি ক্ষমতায় থাকছেন। আসেন অর্থনৈতিক মব। কয় বিএনপির লোকে চাঁদা তোলে, তো অমুকে চাঁদা তোলে, তো প্রিন্স ভাই চাঁদা তোলে, রাজ্জাকি সাহেব চাঁদা তোলে। ভালো কথা, ইট ইজ অপরাধ। কিন্তু আপনি যদি অর্থনৈতিক মবের দিকে তাকান, এসালম যে ইসলামী ব্যাংক থেকে টাকা নিছে, যত হাজার কোটি টাকা নিছে তার সিকিউরিটি দিছে, আমার দরকার আমি টাকা নিছি, এই টাকার ভাগকে XYZ, অন্যের নাম বললাম না, আমি আর প্রিন্স ভাই ভাগ নিছি মনে করেন। হ্যাঁ, বুঝলাম। বুঝলেন? তাহলে এই যে ব্যাংকের টাকাটা নিয়ে গেলাম, কোনো ব্যাখ্যা নাই। বাংলাদেশের 810 কোটি টাকা চলে গেল, আজও পর্যন্ত আতিয়ার রহমান গ্রেপ্তার হয়নি, টাচ করেনি। জনতা ব্যাংকের আবুল বারাকাত, তাকে কেউ টাচ করেনি। বেসিক ব্যাংকের বাচ্চু, শেয়ার বাজার কেলেঙ্কারির যে আমাদের দরবেশ সাহেব, এগুলা কিন্তু অর্থনৈতিক মব। হলমার্ক কেলেঙ্কারি অর্থনৈতিক মব। তাহলে আপনাকে বুঝতে হবে মব কি। মব যখন রাষ্ট্রীয়ভাবে, মব যখন সাংবিধানিকভাবে, মব যখন সরকারিভাবে চলে, আপনি এটা রিফ্লেকশন তো গ্রাসরুট লেভেল পর্যন্ত যাবে। একটা মানুষ সাপ যদি মুখ থেকে যে খাবারটা খায়, ইট গোজ টু লেজ। তো আপনি মব তো রাষ্ট্রীয়ভাবে চালাচ্ছেন গত 16 বছর। তো সেই 16 বছর যে মবটা আপনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিচ্ছেন, সেই মব তো
চলমান, সেটা এখনো এখনো চলমান। আপনি বলতেছে যে ওনার বাড়ি ভেঙে ফেলাইছে, ওনার জমি দখল করছে, ওনার চর দখল করছে। পুলিশের প্রশাসনের রুটিন কাজটা কোথায়? আপনার চোখের সামনে পুলিশের থানার সামনেতে 200 গজ দূরে একটা গাড়ি ভাঙচুর করতেছে, তাকে বলে তাকে কি সরকার হুকুম দিবে? নো, you are bound to go. You are the servant to the nation, number 1. এইবার আসেন সরকারি কর্মচারী। আচ্ছা আপনি বলেন তো, আপনার বাসায় যেটা লোকরে কাজে রাখেন, জি, তাকে যদি সিম্পলি বলেন তুই বাসায় এসে বেল দিবি না, প্রিন্স ভাই একটা কাজের লোক রাখছে, তুই বাসায় এসে বেল দিবি না, আমার নাতি লাফ দিয়ে উঠে ঘুমের থেকে। ও যদি এরপরে বেল দেয় 2 দিন 3 দিন পর পর, তাকে আপনি চাকরিতে রাখবেন? রাখবেন না। কারণ ওর জন্য এটা, আপনার জন্য, ওর জন্য এটা বাধ্যতামূলক। তুমি বেল বাজাইতে পারবে না। সব বাসায় টিপি বেল, দরকার নাই আমার বাসায় টিপতে পারবি না। দ্যাট ইজ ল। অর্থাৎ মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেভেন্ট। আমি সরকার, আমি বৈধ সরকার নবৈধ সরকার, সেটা দেখার দায়িত্ব প্রজাতন্ত্রের কর্মচারীর না। এক্স্যাক্টলি। আমি সরকারি বিধি তৈরি করলাম, আপনি সেক্রেটারি আন্দোলন করেন, কারণটা কি? এটাকে বলে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীর মব। রাজাকি ভাই, আপনি এই সরকারি প্রজাতন্ত্রের মব, অর্থনৈতিক মব, সাংবিধানিক মব, রাষ্ট্রীয় মব, এই 4টে ব্যাখ্যা করেছেন। আরও কিছু প্রশ্ন আছে, আমি একটু পরে করব। আমি আবার একটু প্রিন্স ভাইয়ের কাছে যাই। প্রিন্স ভাই, আপনি যে প্রশ্নটা করছিলাম, যে আমি ধরে নিলাম সরকারের প্রতি যেটি আপনি বলছেন এক ধরনের খারাপ অবস্থায় চলে গেছে, বা মানুষের জনসম্পৃক্ততা বা জনপ্রিয়তা ওই পরিমাণ নাই, কিন্তু আমরা সমাজ টিকায় রাখার জন্য রাজনৈতিক দলগুলো এই মব বন্ধ করার জন্য কাজ করছে কিনা, নাকি মবকে উস্কে দিচ্ছে? দেখুন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখন রাজনৈতিক দলগুলো যদি এই মব বন্ধ করার জন্য সেখানে যে উপস্থিত হয় বা নিবৃত করে, তো সেটাকেও আবার একটা মব নাম দিয়ে আরেকটা অবস্থা তৈরি করবে। রাজ্জাকি সাহেব যেটা বললেন, যে নুরুল হুদা সাহেব যখন নির্বিচারে দিনের ভোট আগের রাত্রে করে নিয়ে গেল, আমরা নির্বিকারে সব তাকায় তাকায় দেখতাম। আমরা যদি, ভাই দুঃখ তো আমাদেরও আছে, আমরা তো প্রতারিত হয়েছি, আমরা তো প্রতারিত হয়েছি। তো আমরা যদি তখন ওই নুরুল হুদা সাহেবকে জবাবদিহি করার জন্য তার দপ্তরে যে হাজির হতাম, তখনও রাজ্জাকি সাহেবরা বলতেন যে প্রিন্স সাহেবরা সেখানে গেছেন মব তৈরি করার জন্য। সেটাই এখন হ্যাঁ, আপনি আসেন, আমরা এই বিতর্ক শেষ করতে পারবো না। রাষ্ট্রীয় মব, অর্থনৈতিক মব, সামাজিক মব, রাজনৈতিক মব, সবই কিন্তু আমরা আলোচনা এখানে উঠে এসেছে। এই মব তো আমরা কেউ চাই না, তাহলে আমাকে নিয়ন্ত্রণ আনতে হবে। নিয়ন্ত্রণ আনতে হলে যে জিনিসটা, এই যে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা এখন এগোচ্ছি, যে প্রত্যয় আমাদের মানে মানবিক এবং সাম্যের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র করতে গেলে আমাদেরকে হুঁশে আসতে হবে এবং যেটা বাস্তবিক সেটা নিয়ে আলোচনা করে আমার ওই পথে যেতে হবে। কেন আপনার সরকারি কর্মচারীরা মবে অংশ নেবে? কেন একটা মানে যে এই কি বলে নুরুল হুদা, সে হ্যাঁ ইয়ে করছে, তার অপরাধ করছে, কেন তার গলায় আমাকে আপনার জুতার মালা পরাতে হবে, তাকে আপনার চট থাপ্পড় দিতে হবে? অপরাধ করেছে, কিন্তু আজকে এই আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী বা যে রক্ষক, তাদের উপরই তো আমাদের কোনো আস্থা নাই। মনে করে যে গত 15-16 বছরের যে ট্র্যাডিশন, যে অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আবার যারা অপরাধ করে নাই তাদেরকে অপরাধী সাজিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যে কারণে মানুষ মনে করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বা প্রশাসন এগুলো সে আগের স্টাইলেই চলছে। সেই জন্য এই আস্থাটা ফিরিয়ে আনাটা হচ্ছে আমার এখন জরুরি প্রয়োজন। এই আস্থা ফিরিয়ে আনতে হলে আমাকে এই যে আজকে সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, এইখানে আমাদের কিন্তু হাত দিতে হবে। এখন পিআর সিস্টেম না, আপনার এই যে এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, সেটা কি একেবারে ভারসাম্য আনতে হবে, বা এগুলো দরকার, কিন্তু এগুলোর সাথে সাথে এই সমাজকে ঠিক করার ব্যাপারটাও দরকার। আপনি বলুন তো, গত 10 মাসে আমরা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন কিংবা নিরাপত্তা বাহিনী কিংবা আদার্স যে আপনার স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার না কি বলে এটাকে, সরকারের যে উইংসগুলো আছে, সেগুলোকে আমরা সঠিক পথে আনার জন্য কোনো ব্যবস্থা নিয়েছি কিনা? আজকে প্রশ্ন আসছে কেন যে সরকারের
কোনো উপদেষ্টা যখন বলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলেই একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য উপযুক্ত হয়েছে কিনা সেটা আমরা সন্দিহান। তাহলে আপনারা গত 10 মাসে কি করলেন? 10 মাস যে আপনাদেরকে সময়টা গেল, একটা তত্ত্বাবধায়ক সরকার 3 মাস সময় পায় এটা নির্বাচন করার জন্য, এরকম 3টি তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনারা পেলেন। এই 10 মাসে আপনি কেন নির্বাচন উপযোগী আপনার একটা পরিস্থিতি তৈরি করলেন না? হ্যাঁ, প্রশ্ন আসবে নির্বাচন হলে কি সব সোজা হয়ে যাবে? না, ওই যে একটু আগে বললাম আমাদেরকে হুঁশে আসতে হবে, আমাদের কমিটমেন্ট যেটা জনগণের কাছে সেটা আমার বাস্তবায়ন করতে হবে। আর এই যে রাজনৈতিক দলগুলো এটা করতে পারতো কিনা, হ্যাঁ, এখানে আমরা প্রথম থেকে বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এর কোনো জনগণের সাথে সরাসরি কোনো সংযোগ নেই। জনগণের সাথে সরাসরি সংযোগ করতে হলে এই সরকারের যারা স্টেক হোল্ডার আছে রাজনৈতিক দলগুলো, তাদের সাথে সরকারের একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, নিবিড় একটা যোগাযোগ গড়ে তুলতে হবে, এবং অন্যান্য পেশাজীবী বা অন্য বা মানে সমাজের বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজ, তাদেরও একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রতি মুহূর্তে তাদের সাথে একটা যোগাযোগ থাকবে, ঘন্টায় ঘন্টায় তাদের সাথে আলোচনা হবে। এর মধ্য দিয়ে যখন আপনি একটা শক্ত অবস্থান গড়ে তুলতে পারবেন, তখন ওই সমাজে আপনি এই রাজনৈতিক দলগুলোকে এই মব উচ্ছৃঙ্খলতাকে মানে বিতাড়িত করার জন্য বা বাধা দেওয়ার জন্য বা এটাকে নির্মূল করার জন্য আপনি ব্যবস্থা নিতে পারবেন। না হলে আপনার যখন সচিবালয়ে আনসাররা যাবে, যখন একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, কোনো একজন উপদেষ্টা বিএনপির মহাসচিবকে ফোন করে বলবে যে ভাই আমাদের তো খুবই খারাপ অবস্থা, আসেন দেখেন কি করা যায়। তখন কি আমি যখন যাই উপস্থিত হব, সেটাও তার একটা মব হবে। যখন আপনার গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে রাস্তায় নেমে যাবে, একটা উস্কানিমূলক মানে কেউ করবে, তখন যখন ডিসি কিংবা ওখানে এসপিরা লোকাল রাজনৈতিক বিএনপি নেতৃবৃন্দকে বলে যে ভাই এখানে এসে দাঁড়ান, নাহলে এই পরিস্থিতি তো আমরা সামলাইতে পারতেছি না, তো ওখানে যে আমি যে দাঁড়াচ্ছি ঠিকই, কিন্তু সেটাও তো একটা মব হয়ে যাবে। এই হঠাৎ করেই আপনি মানে ডাকলেন আমি চলে গেলাম, আবার পরিস্থিতি শান্ত হয়ে গেল, আবার আমাকে আপনি ভুলে গেলেন, তাহলে তো হবে না। সেই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা নিবিড় নির্বাচন না হওয়া পর্যন্ত নিবিড় একটা যোগাযোগ স্থাপন হওয়া প্রয়োজন ছিল। আর একটা ব্যাপার আপনার কাছে একটু জানতে চাই, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন যে রাজনৈতিক দলের সঙ্গে সরকারের একটা ব্রিজিং, যেটা আমরা দেখছি যে সংলাপ সংস্কার ইস্যুতে বারবার কথা হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যদি এরকম লোকাল গভর্নমেন্টের বা বিভিন্ন জায়গায় এটা হতো তাহলে হয়তো এটা কমতো। একই সঙ্গে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনার কথার মধ্য দিয়েও বোঝা গেল এবং আমরাও দেখেছি যে আপনি বিএনপির যুগ্ম মহাসচিব, বিভিন্ন জায়গায় সফর করেন, বিভিন্ন জেলায় যান, সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। এই ঢাকার যদি নুরুল হুদার ঘটনা বলি, সেখানেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মবের প্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলের একজনকে বহিষ্কার করা হয়েছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় দেখছি। তো শুধুমাত্র মানে ওই অর্থে না দেখে বিএনপিকে বেগও তো পেতে হচ্ছে নাকি একটু, এগুলো না আপনার এই আপনার যে বক্তব্যের মধ্য দিয়ে তাহলে কিন্তু মনে হবে যে বিএনপি বোধহয় মবের সাথে জড়িত। না যেখানেই থাকুক আপনি ক্লিয়ার করেন। আমি ক্লিয়ার করছি, এই একটা ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। হ্যাঁ, একটা ঘটনায় নুরুল হুদার ব্যাপারে হয়েছে। কেন হয়েছে? কারণ আপনারা ওই দিন আমরা নুরুল হুদার বিরুদ্ধে তারপরে যে মামলা করেছি, স্বাভাবিকভাবে ওই এলাকার জনগণ যখন জানে যে ওখানে আপনার ওই লোকটার বাস, তারা হয়তো অতি উৎসাহী হয়ে গিয়েছে সেখানে। কিন্তু অন্য জায়গায় এরকম ঘটনা নাই, এইটাকে তো কিন্তু আমরা সাপোর্ট করিনি, অবশ্যই আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, অন্যখানে কিন্তু নাই। এমনকি যে যার বিরুদ্ধে আমাদের এরকম অভিযোগ উত্থাপিত হচ্ছে, অভিযোগ প্রমাণের আগেই কিন্তু তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নিচ্ছি। প্রমাণ হলে তারপরে আবার কঠোর ব্যবস্থা, অনেক অ্যাক্টিভ মেম্বারকে হারাতে হচ্ছে। তো সেই কারণে আপনি বলেন যে বেগ পেতে হচ্ছে কিনা, হ্যাঁ, একটা বিএনপি তো কোনো প্রশাসন না, বিএনপির হাতে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, বিএনপির কথা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুনবে না, ডাকবে না। ওই যে বললাম, তারা যখন মানে ইয়েতে পড়ে, বিপদে পড়ে কিংবা কোনো একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে, তখন আমরা ফোনটা পাই। কিন্তু হ্যাঁ, তখন আমাদের দৌড়ে যেতে হয়, আমাদেরকে সহযোগিতা করতে হয়, এটাও ঠিক। কিন্তু এই যে আপনার বেগ পাওয়ার বিষয়টা, এটা আপনার একটা যখন দেশে নির্বাচিত সংসদ বা নির্বাচিত সরকার যতদিন না থাকবে ততদিন কিন্তু প্রকৃত, হ্যাঁ, আপনি বলতে পারেন যে 5ই আগস্টের আগে তো আওয়ামী লীগ নির্বাচিত, ওইটা নির্বাচিত সরকার ছিল না, এটা জবরদখলকারী সরকার ছিল। যে কারণে জবরদখলকারী সরকারের যারা হ্যান্ডসগুলো আছে, তারাও ওই মানসিকতা নিয়ে
কিন্তু আগাচ্ছিল। তাই নির্বাচন কোথায়? শুধু জাতীয় নির্বাচন, কোনো ট্রেড বডি থেকে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ আমলে? সব গণভবন থেকে শেখ হাসিনা বানায় দিত যে FBCCI এর চেয়ারম্যান অমুক হবে, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অমুক হবে, BGME এর চেয়ারম্যান অমুক হবে, BKME এর চেয়ারম্যান অমুক হবে। এমনকি আইনজীবীদের যে সংস্থা, যা কি বলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সেখানেও বলে দেওয়া হয় যে অমুককে করায় নিয়ে আসতে হবে। এবং এই করায় নিয়ে আসার বার্তা নিয়ে ক্ষমতায় আওয়ামী লীগ দলীয় যারা আপনার আইনজীবী ছিলেন তারা যা ঘটিয়েছে, এটা তো বিগত 2টা আইনজীবী সমিতির নির্বাচনে আমরা দেখতেই পেয়েছি। তো এই যে আপনার এগুলো করে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি বুঝাতে পারলাম কিনা আমি জানি না, যে একটা প্রকৃত অর্থেই জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি কায়েম হয়, আপনার এই জিনিসটা অনেক কমে আসবে। এটা আপনার একদম আপনার বক্তব্য ক্লিয়ার। আরও একটা প্রশ্ন আপনার কাছে আছে, আপনি পরেই আপনার কাছে সেটা নিব। সেটা হচ্ছে যে আপনি আপনার বক্তব্যের ভিতরে বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির কথা শোনে না। আসলে তাহলে কার কথা শোনে, এটা যদি একটু পরে আমরা আপনার কাছে জানতে চাবো। আমি একটু রাজ্জাকি ভাই আপনার কাছে একটা অন্য প্রশ্ন, এই মব সংক্রান্ত একটা প্রসঙ্গে যাব, কিন্তু তার সঙ্গে একটা রিলেভেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে আপনার কিছুদিন আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ, যিনি এনসিপির কি বলে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, তিনি রাস্তায় মানে খারাপ কাজের জন্য যে পিচ, সেটা নিজের হাত থেকে উঠিয়েছে। এবং এরকম পিচের ঘটনা আমাদের বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনে আমরা দেখেছি, যে দুর্বলতা, ত্রুটি, দুর্নীতি, এবং সেটি চোখের সামনে দেখিয়েছে, এবং পরবর্তীতে সে কারণে সে প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং এইটা নিয়ে একটা বড় ডিবেটও চলছে সোশ্যাল মিডিয়ায়, যে কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। আপনি মবের যে বক্তব্যটা দিচ্ছিলেন সেটি কন্টিনিউ করবেন, সঙ্গে এটি জানতে চাই এটাকে আপনি কীভাবে দেখেন? এটা আপনার আগে এই পার্টটা আমি দেখেছিলাম, যে খালেদ মহিউদ্দিন পরে তার একটা ইন্টারভিউ নিছে, তাকে যাচ্ছে তাইভাবে চার্জ করছিল। বিষয়টা এরকম যে তাহলে আপনি এখানে তুলে তুলে দেখবেন, এইভাবে যদি সারা বাংলাদেশ সবাই তুলে তুলে দেখে তাহলে পরে পরিস্থিতিটা কি হবে। আমি তার প্রশ্ন মানে সে জর্জরিত করছে। আমি খালেদ মহিউদ্দিন সাহেবের সাথে একমত নই। আপনি যদি বিষয়টাকে সামাজিকভাবে চিন্তা করেন, সে সেখানে কোনো অপরাধ করছে কিনা, সে কোনো ইঞ্জিনিয়ারের কাছে টাকা পয়সা চাইছিল কিনা, যে তুমি যদি আমার না দাও তোমার এই করবো, সেটা ভিন্ন কথা। যদি সেটা পাওয়া যায় তাহলে অবশ্যই সে অপরাধ। কিন্তু একজন সামাজিক দায়িত্বশীল ব্যক্তি হিসেবে শুধু উনি না, প্রিন্স ভাইয়ের এলাকায় যদি আজকে কোনো কনস্ট্রাকশন কাজ হয়, আমি মনে করি তার রাইট আছে দেখার। অন্তত উনি যদি শিডিউলটা জানেন যে এতটুক বালির সাথে এতটুক সিমেন্ট মিলাবে, এবং কেউ যদি ইনফরমেশন দেয় যে 4টা বালির সাথে একটা সিমেন্ট মিশানোর কথা, কিন্তু এখানে 6টা বালির সাথে একটা সিমেন্ট মিশাচ্ছে, সেই ইনফরমেশনটা যদি ডকুমেন্টটা তার কাছে থাকে, আমি মনে করি উনি যেতে পারেন। আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি, যদি আপনি সামাজিক দায়িত্ব মনে করেন এবং গিয়ে সেটা আর্গুমেন্ট করতে পারেন, টপ অফিসারের সাথে দেখা করতে পারেন এইভাবে। কিন্তু যেভাবে জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে, এটা যদি ওইভাবে হয় তাদের ইন্টেনশন এইসব করবে আর টাকা খায়, এই ধরনের কোনো ব্যাপার থাকে, তাইলে অপরাধী সেটা। কিন্তু ওইটা যদি ওই কষ্টটা জেনুইন থাকে, আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে অপরাধ মনে করি না। আপনার এলাকায় সুয়ারেজ লাইনের কাজ হবে, আপনার দেখার অধিকার আছে না? আপনি নাগরিক হিসেবে দেখতে পারবেন না? দেখতে পারবেন। শুধু কাজ বন্ধ করা কিংবা টাকা চাওয়া বা এরকম কিছু না করলেই হয়। এটা অপরাধ না করলে, এটা করলে তো অবশ্যই অপরাধ। যে আটকে টাকা নিবেন এবং তারপরে দেখেন ওই কাজটাই করে যাচ্ছে, সেটা ভিন্ন। কিন্তু প্রত্যেকটা নাগরিক, এই যে নাগরিক অধিকার থাকলে পরেই, এবং বিগত সরকারের সাথে কিন্তু ওই নাগরিক অধিকার নিয়েই কথা হয়েছে। যেটা বললাম, নাগরিক অধিকার, আমি বিদ্যুৎ পাচ্ছি না, গুলি করে 24 জন মেরে ফেললো। আপনি এখনো গ্যাস পাওয়া যাচ্ছে না প্রচুর পরিমাণে, এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য মান্থ কিন্তু বিলটা নিচ্ছে। সে কি আদৌ শুনতেছে যে গ্যাস দিতে পারতেছি না? তাহলে ঠিক আছে, গ্যাস দিতে পারতেছ না, আমার গ্যাস বিল নিও না। নো, বিল কিন্তু নিচ্ছে। দেখেন আপনি, যেখানে যারা পাচ্ছে, বহু জায়গায় তো পাচ্ছে না। কিন্তু আমার তো সারা মাসের গ্যাসের জন্য বিল হইলো, আমি সারা মাসে যা পাওয়ার কথা 1/10 পাই, কিন্তু আমার বিলটা তো পুরা হচ্ছে। এটাও কি আপনি এই যে অবিচার, আমি কিছু করতে পারতেছি না, আমি নাগরিক অধিকার থেকে বঞ্চিত। আবারও বলছে এটা রাষ্ট্রীয় মব, কারণ আপনার গুরুত্ব দিতে হবে। প্রিন্স ভাই যেটা বললো, নুরুল হুদা অপরাধ করছে, তার গলায় তার অপমান করছে, জুতার মালা পরে, এটা ঠিক হয় নাই। নো, আমি নীতিগতভাবে যদি বলি, একটা সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমি এটা অপোজ করি, এটা করা ঠিক হয়নি, 100 বার আমি একমত। কিন্তু ডিপ্রাইভড হইতে এটা হয়েছে। আপনি শাপলা চত্বরে যে লোকগুলা মারছেন, তারা তো দাবি নিয়ে নামছিল, তো আপনি শুনেন নাই কেন তাদের কথা? আপনি দমাইতে গেলেন গুলি করে মেরে, তাহলে আপনি কি করলেন? এটা মব। আমি তো বললামই রাষ্ট্রীয়ভাবে আসতেছে, এটা আপনি ঠেকাইতে পারেন। এখন আসেন, মবটাকে আপনি ঠেকাবেন কেমনে?
একটা সুন্দর ফর্মুলা আছে মবটাকে ঠেকাইতে। বলেন, please. এখন সেটা কেউ মানবে কে মানবে না, দ্যাট ইজ নট আমার কাছে ম্যাটেরিয়াল। আমি আমার বক্তব্যটা দিচ্ছি, বলেন। কারণ রাজনৈতিক বক্তব্য একরকম, আমারটা হবে একরকম। না, প্রিন্স ভাই একটা কথা বলছে যে এজন্য আপনার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা যাওয়াটা জরুরি। অবশ্যই আমি একটা গণতান্ত্রিক দেশে আমি রাজনীতি না করি, বাট আমি অবশ্যই ভোটের রাজনীতি চাই, ফিরে আসুক, এবং একটা ভালো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যায় অবশ্যই চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে মব নিয়ন্ত্রণ। জি, 4টি কাজ। হ্যাঁ, এবং মবগুলো আমরা বললাম আপনাকে, সাংবিধানিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সব মব চলছে, এবং এটা 16 বছর চলছে। তার আগে যে চলে নাই তাও না, মাত্রা হয়তো কম ছিল। এক্স্যাক্টলি। এখন কমাবেন কিভাবে? এখন কালকে ইলেকশন হলে কি হবে? এখন ইলেকশনের পদ্ধতি নিয়ে কিন্তু লড়াই হচ্ছে। সংসদ নির্বাচন আগে না স্থানীয় এটা নির্বাচন আমরা আগে? পরের পার্টে যাব, হ্যাঁ, এই আলোচনায়। না, কারণ এইটার সাথে মব নিয়ন্ত্রণের সাথে আপনি এটা বলেন। সম্পর্কিত। আপনি যদি সংসদ নির্বাচন আগে করেন তাহলে কি হবে? এমপি হয়ে গেল 300, তারপর যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন হবে আর থানা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হবে, ওই এমপি যা বলবে সেই প্রার্থী হবে, সেকেন্ড প্রার্থী আসবে না। বুঝাইতে পারছি আপনাকে? ক্লিয়ার। তাইলে উপজেলা চেয়ারম্যান তার নিয়ন্ত্রণে হবে, ইউনিয়ন চেয়ারম্যান তার নিয়ন্ত্রণে হবে, তখন ত্রিরত্ন হয়ে যায়, 3 জন ইউনাইটেড। এবং আমি দেখি নাই গত 53 বছর বাদ দিয়ে বিগত 16 বছরও যদি ধরি, আমি দেখি নাই যে কোনো এলাকায় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এই 3 জনের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে। আমি দেখি নাই, আমার জানা নাই। যদি হয়ে থাকে অন্য কারো, তাহলে সেটা সেই ক্ষমতাসীন দলের এমপির এলাকায়, ওখানে হয়তো সেই প্রভাব তার নাই। কিন্তু ক্ষমতাসীন এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান 3 জন একত্রিত হয়ে বাংলাদেশের 300 এমপি বাংলাদেশটাকে 300 টুকরা করে 300 মবের মালিক হয়েছে। অতীতে আমরা তাই দেখছি। এবং এই ত্রিরত্ন যখন একত্র হয়ে যায়, প্রশাসন তখন মুখে আঙুল দিয়ে বসে থাকে। কিন্তু উল্টাটা যদি আসেন আপনি, তাহলে এই ত্রিরত্ন যদি এক হয়, এরা যদি যা চায় তাই যদি করতে পারে, এটা এক ধরনের মব, সেটা যে ফর্মে আপনি করেন। কিন্তু যদি আগে ইউনিয়ন চেয়ারম্যান হয়, বিএনপির দলের থেকে 5 জন দাঁড়াবে, বিকজ কোশ্চেন অফ পপুলারিটি। যিনি পপুলার তিনি হয়ে আসবেন। উপজেলা চেয়ারম্যান একই জিনিস, সেভাবে হয়ে আসবেন। তারপরে যিনি সংসদ নির্বাচন হবে, এমপি হন, তার পছন্দের লোক ওই 2 জন নাও হতে পারে, এবং তাদের ভিতরে একটা ভারসাম্য থাকবে ক্ষমতার। জি। এবং উপজেলা যে প্রশাসনের যে নিয়ন্ত্রক, টিএনও বলেন, থানার ওসি বলেন, সবে মিলে একটা ভারসাম্য বজায় থাকবে। একচ্ছত্র আধিপত্য বলতে যা বোঝায় সেটা থাকবে না। সুতরাং আপনি ওইভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে 2টা প্রক্রিয়া আমি বললাম, যে কোন প্রক্রিয়ায় নির্বাচনটা করলে আপনার মবটা কমতে পারে, সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। এটা রাজনীতিবিদরা চিন্তা করবে। আমি 2টা অপশন দিলাম। আগে সংসদ নির্বাচন হইলে মব সার্ভাইভ করার সম্ভাবনা আছে, কিন্তু স্থানীয় নির্বাচনগুলো আগে হয়ে আসলে তারপরে মব কিছু হলেও নিয়ন্ত্রণ হবে। এরপর যদি আসেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একটা ভারসাম্যের কথা চলছে, আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন। হয়তো আমি গ্রামার দিয়ে হাতে কলমে বুঝাইতে পারবো না, তারপর আমি একটা নিদর্শন দিতে পারি। যদি আপনি সংসদ নির্বাচন হয়ে আসলো, আসার পর 300 লোকের মধ্যে 150 লোক, 160টা সিট যে দল পাবে, সেই সংসদ সদস্যদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়, তাহলে তো ওই দলের থেকেই রাষ্ট্রপতি হবে। তাহলে আমি সংবিধানে যদি পাওয়ার ভারসাম্য বানাই, লাভ হবে কি? 2 জন তো একই দলের, তখন তো একত্র হয়ে গেল। কিন্তু যদি যে প্রস্তাব আছে 70,000 ইলেকট্রাল ভোট যদি হয় ইউনিয়ন চেয়ারম্যান সহ, তাহলে তো আগে যদি স্থানীয় নির্বাচন হয়, তারপর যদি সংসদ নির্বাচন হয়, এবং এই 70,000 লোকের ভোটে যদি রাষ্ট্রপতি নির্বাচিত হয়, তাহলে আপনি নিশ্চিত না কোন দলের হবে, নাম্বার 1। নাম্বার 2, অনাস্থানার ব্যাপারে যদি 70,000 লোকের থাকে, তাহলে পরে প্রেসিডেন্টও একটা হিসাব করবে, ব্যালেন্স করবে, এবং সেক্ষেত্রে পাওয়ার ভারসাম্য থাকবে। এবং পাওয়ার ভারসাম্যটা কেমনে থাকে সেটা ইউনুস সরকার টের পাচ্ছে। কেন জানেন? রাষ্ট্রপতিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, আর প্রধানমন্ত্রীকে ইউনুস সাহেব। পাওয়ারের ভারসাম্য বুঝছেন? ইউনুস সাহেব যদি এখানে না থাকতো, অন্য তৃতীয় একটা লোকের বসায় কল্পনা করেন তো, রাষ্ট্রপতি এক পাশে সাবেক সরকারের আওয়ামী লীগের, আর ওই পাশে ইউনুস সাহেব ছাড়া বাংলাদেশ সেকেন্ড একটা লোক বসাইয়া দেখান আমাকে। একটু কল্পনা করেন যে 3 মাস টিকতো কিনা। কয়েকটা চেঞ্জ হয়ে যেত এর ভিতরে। বললাম তো, আপনি নিজেও বুঝতেছেন, এটাকে বলে পাওয়ারের ব্যালেন্স। আজকে ইউনুস সাহেব আর রাষ্ট্রপতি পাশাপাশি 11 মাস 12 মাস সহাবস্থান করে দেখাই দিতেছে যে পাওয়ারের ব্যালেন্স কাকে বলে এবং ব্যালেন্স কীভাবে করতে হয়। এবং এই ব্যাপারগুলো রাজনৈতিক দলরা যদি ভয় পায়, তারা অবশ্যই সংসদ নির্বাচন আগে চাইবে।
যারা এইটাকে ভয় পাবে। আর যারা গণতন্ত্রে বিশ্বাসী যে না পাওয়ারের ভারসাম্য দরকার, আমার মব নিয়ন্ত্রণ দরকার, হ্যাঁ, তাইলে পরে আমি ফর্মুলা না, যেটা আলোচনা হচ্ছে এটা অ্যাকসেপ্ট করা উচিত। ঠিক এই পাওয়ারের ভারসাম্য যদি থাকে, আপনি দেখবেন আইন প্রয়োগের সংস্থা নিয়ন্ত্রণে আসবে, আইন তখন অন্ধ হয়ে যাবে, চোখে দেখবে না, সুশাসনের দিকে যাবে দেশ। ওই যেটা আপনাকে আগে বলছি, চক্ষু দেখে দেখে আইন ধরবে না। আমাদের দেশে দেখছি তো যে 16 বছর ক্ষমতায় থেকে আইনের চোখ দিয়ে বিএনপির কে কোথায় করছে, ওরে গুম করা দরকার, গুম হয়ে গেছে। আমরা দেখছি বেআইনি, তার কাছে মনে হচ্ছে আইন, কারণ আমি যেটা মনে করব তাই। এই যে গুম, আয়নাঘর, সবই কিন্তু মব। এইগুলো যদি আপনি না দূর করতে পারেন, এই খুচরা মব চাঁদাবাজি করে দোকান বন্ধ করে দেয়, আর এটা আমরা আলোচনা করি, আমার কাছে মনে হয় ন্যাশনাল লেভেল চিন্তা করলে এই সমস্ত ইস্যুগুলো আমরা মবটাকে হালকা করছি। আমি আবারও দায়িত্বশীল লোকের মতো বলছি, সাংবিধানিক মব, রাষ্ট্রীয় মব, রাজনৈতিক মব, নির্বাচনী মব সব দূর করতে হবে। এই নিচের দিকে মবই থাকবে না। আমরা তো দেখছিনি, যদি সংসদ নির্বাচন আগে হয় আর ওই পদ্ধতিতে যায়, আমরা দেখি তো এলাকায় কি হবে, আমরা সেটা অনুমান করতে পারি। আমার বেজার হতে পারে, এটা আমার প্রস্তাব, আমি কেউ না, আমি পলিসি মেকার না, যে আলোচনাগুলো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বলতেছি। সুতরাং স্থানীয় নির্বাচন আগে হওয়াটা মবের সহায়ক, মব নিয়ন্ত্রণের সহায়ক। 70,000 ইলেকট্রাল কলেজ হয়ে যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়, সেটা মব নিয়ন্ত্রণের সহায়ক। এবং এটা যারা বিবেচনা যদি বলে যে না আগে এইগুলা না ওইগুলা, তাহলে আমরা ধরেই নিতে পারবো যে তারা মবটাকে জিয়ে রাখতে চায় কিংবা মবের পক্ষপাতী। তা নাহলে আপনার রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে যেই প্রক্রিয়ায় মব নিয়ন্ত্রণ হবে, সেটা কেন মানবেন না? ওকে প্রিন্স ভাই, একদম ডিরেক্ট প্রশ্নটা মনে হয় রাজ্জাকি ভাই করে দিলেন, তারপরে আমি জিজ্ঞেস করি যে তার মানে ওনার বক্তব্য অনুযায়ী আমি প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, 70,000 ইলেকটোরাল ইয়ে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেই যে মব নিয়ন্ত্রণ হবে, এটার কি নিশ্চয়তা আছে? আপনি স্থানীয় পর্যায়ে যে মব হয় না, আপনি স্থানীয় পর্যায়ে এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যে মব তৈরি করে, সেই সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা আছে। কারণ আমরা যারা স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে প্রতিদিন আমাদের যোগাযোগ, যাতায়াত, এই বিচার করতে করতেই তো আমরা শেষ। ভাইজান, তো এখন প্লিজ আপনার সময় আপনি নিয়েছেন, আমি কোনো উত্তর আমি আপনার শরীক হইতাম না, দরকার নেই, পরে বলেন আপনি। এখন ধরেন এই যে আপনার বললেন যে স্থানীয় সরকার নির্বাচন হলে মব নিয়ন্ত্রণ হবে, এইটা আমি কোনো মানে এটা কোনো যুক্তি না, আমি দেখি না এটার। বরঞ্চ স্থানীয় সরকার নির্বাচনের যে প্রসঙ্গটা এখানে আনা হচ্ছে, আমি তো আগেই আমি এখানে বলিনি, একটু আগে আরেকটা টকশোতে বলে এসেছি যে বিভিন্ন অবাস্তব, অপ্রাসঙ্গিক এবং বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনৈতিক কালচারের পরিপন্থী যে বিষয়গুলো এনে সংস্কার প্রস্তাবকে জটিলতর করে নির্বাচনকে আপনার দীর্ঘ করার একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবে এই সব বিষয়গুলো নিয়ে আসা হচ্ছে। যে আগে স্থানীয় সরকার নির্বাচন, 70,000 ইলেকটোরাল, তারপরে আপনার রাষ্ট্রপতি নির্বাচন, এখন কি বলে এটার নাম, যে চুপ্পু সাহেব আর মানে ডক্টর ইউনূস সাহেবের সহ অবস্থান, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা কিন্তু মানসিকতা, দেখেন আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, এখন যদি আমরা মানসিকতার পরিবর্তন না করি, যদি মনে করি যে আওয়ামী লীগ যেভাবে চালিয়েছে সেভাবেই যদি আমরা আবার দেশ চালাতে চাই, কিংবা ধরেন আমরাও বিএনপি যখন এর আগে ক্ষমতায় ছিল আমরাও যেভাবে দেশ চালিয়েছি, সে একইভাবে যদি আমরা আগামীবারেও সেভাবে দেশ চালাতে চাই, এই দেশ আপনার চলবে না, জনগণ আমাদের ক্ষমা করবে না। একদম। কারণ এই যে আপনার সংস্কারের যে বিষয়গুলো এসছে, কেন এসছে? মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন যদি মনে করেন যে না, বিএনপি বলতেছে মুখে, যে রাজ্জাকি সাহেবের বক্তব্য থেকেই মনে হয়েছে যে এইগুলি কোনো ঠিক না, এখন এগুলো করলে সংস্কার হয়ে যাবে, এগুলো করলে সংস্কার হবে না, আমার মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা এই যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনকে শুধু ক্ষমতার হাত বদল যদি আমরা চিন্তা করি তাহলে হবে না। আমার মানসিকতার পরিবর্তন করতে হবে, রাজনীতির পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রের পরিবর্তন আনতে হবে, তাহলেই যদি আপনার এই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। আর ইলেকটোরাল দিয়া আর আপনার জাতীয় নির্বাচনের আগে সংসদ নির্বাচন দিয়ে এই পরিবর্তন আপনি আনতে পারবেন না। আপনি ধরেন কথার কথা যে এই যে কোরিয়া, কোরিয়া বলে, হ্যাঁ, নর্থ কোরিয়াকে কি বলা হয়, ডেমোক্রেটিক নর্থ কোরিয়া, তাদের রাষ্ট্রীয় নাম। সেই নর্থ কোরিয়া কি ডেমোক্রেসি আছে? আপনি যতই খাতা কলমে লেখেন না কেন, আপনি এই সংস্কার তখন বাস্তবায়ন হবে না যদি আপনি
সেইটার পথে না আসেন। আজকে আমরা এই যে সংস্কার নিয়ে যে এত কথা বলছি, আমাদের প্রশ্ন অনেকে বলে যে বিএনপি কেন এইসবের বিরোধিতা করছে। বিএনপি তো পারত যা 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 সংস্কারের কথা বলেন নিয়ে আসেন, আমরা স্বাক্ষর করে দিই, নির্বাচন হোক, ইনশাল্লাহ নির্বাচন হলে জনগণের যদি ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় এসে সংসদে প্রথম অধিবেশনে এগুলো নাকচ করে দিয়ে আমার মতো আমি চালাই যাব। সেটা তো বিএনপি করছে না। বিএনপি যুক্তি তর্ক দিয়ে এই সংস্কারগুলোর বিষয় নিয়ে আসছে এবং যেগুলিতে ঐক্যমত্য হবে বিএনপি বাউন্ড টু ডু দিস, এক্সিকিউট করবে, বিএনপি বাউন্ড। এবং এই কারণেই আমরা এই আলোচনাটা করছি। আপনার এই যে সংখ্যানুপাতিক যে নির্বাচনের কথা বলা হচ্ছে, বলেন তো পৃথিবীর কোন দেশে সংখ্যানুপাতিক নির্বাচন দিয়ে আপনার একটা আদর্শ রাষ্ট্র সেখানে গড়ে তোলা সম্ভব হয়েছে? এই সাবকন্টিনেন্টের কোন জায়গায় আছে? কেন সংখ্যানুপাতিক নির্বাচন? এইটা নিয়ে আমার একদম আমি আসছি, আমি শেষ করতে দেন যে আমি তো কথা বলি যে এখানে 16 বছর যেভাবে চলছে আমরা কি এখনো কি আমরা সেই বছর সেই দিকেই চালাবো? আজকে সেই কারণেই আস্থা তো রাখতে হবে, বিশ্বাস তো রাখতে হবে। এই রক্তের যে ঋণ, সেই ঋণ পরিশোধ করতে হবে না? সেই ঋণ যদি পরিবর্তন করতে হয়, বিএনপিকেও আজকে সেই উপযোগী হিসাবে গড়ে তুলতে হবে। আমাদের দলের সেন্ট্রাল লিডারশিপের কিছু কর্মশালা কয়েকদিন আগে একটা ছিল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে উনি অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য দিয়েছেন। আমাদেরকে রীতিমতো আমাদেরকে পড়তে হয়েছে, লিখতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। তো সেখানে সেই কর্মশালার মধ্য দিয়ে যেটা বেরিয়ে আসছে যে এই যে গণ আকাঙ্ক্ষা যে আছে, এটা বাস্তবায়ন করার জন্য আমার দলকে প্রস্তুত করতে হবে, দলের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে। এবং সবার আগে এই কথাটা উনি বলেছেন, এই যে নর্থ কোরিয়ার যে কথাটা বললাম যে ওনার বক্তব্য, সেখানে তো ওইটা লেখা আছে, কিন্তু সেই নর্থ কোরিয়াকে কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সবাই মানে বুঝে? সে কারণে আমি লিখলাম, বললো না, আমার মানসিকতার পরিবর্তন করতে হবে। সেই জন্য এখন আমি লিখে দিলাম 70,000 ইলেকটোরাল কি হবে রাষ্ট্রপতির আপনার এই নির্বাচন ওইভাবে করে। আর বরঞ্চ রাষ্ট্রপতিকে আপনি যে এখন যে অর্নামেন্টাল যে ব্যাপারটা আছে সেটা না করে তার কিছু ক্ষমতা, আপনার যে সংসদে যে উচ্চ কক্ষ তৈরি করা, তাদেরকে কিছু ক্ষমতা দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রের কাজে এবং আমার সরকারের কাজে এবং নীতি নির্ধারণী কাজে তাদেরকে ইনভলভ করা। শুধু বানিয়ে রাখলাম উচ্চ কক্ষের 100, সেটা দিলেই যে আপনার সব কিছু বাস্তবায়ন হবে তা কিন্তু না। তাদেরকে সে কাজ করার সুযোগ দিতে হবে, তাহলেই তো আমার সে জায়গায় জিনিসটা হবে। আপনি বলেছেন যে সংসদ নির্বাচনের, উনি বলেছেন সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে সংসদ সদস্যরা দেশকে 300 টুকরা বানিয়ে দিবে। ইট ওয়াজ আওয়ামী কালচার, এটা আওয়ামী কালচার। এই গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন তখন ঘটবে না। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগকে যেভাবে জনগণ আপনার বিতাড়িত করেছে, সেখানে আমরা ক্ষমতা গিয়েও যদি ওই কাজটি করি আমাদেরকেও কিন্তু সেই দৌড়ানি দিবে জনগণ। সেই জন্য আমি বলছি যে ওই চিন্তা ভাবনা যে সংসদ নির্বাচনের আগে যদি আপনার স্থানীয় সরকার নির্বাচন হয়, হ্যাঁ সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, কি আসবে? বিএনপির, আমি তর্কের খাতিরে ধরে দিলাম, এখন যে রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির বাইরে কি সেখানে আসবে? তো সংসদ নির্বাচনের আগেই সেখানে আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচন, আপনার কি মেয়র নির্বাচন, উপজেলায় অধিকাংশ জায়গায় বিএনপি চলে আসবে। আসলে তারপর আপনি এমপি নির্বাচন করলেন, করার পরে বলছেন যে তখন এমপির সাথে ওই এদের আপনার সংস্রব থাকবে না কেন? 100 বার থাকবে, কারণ দল করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এমপি নির্বাচন যদি এবার আগে হয়, স্থানীয় যদি নির্বাচন পরে হয়, তো এমপি সাহেবরা আমাদের যে দলের নীতিমালা বা যেই আলোকে আমরা আগাচ্ছি, সেখানে ওই যে স্থানীয় যে আপনার নির্বাচিত করার কি বলে মানে স্থানীয় সরকার নির্বাচিত করার কোনো সুযোগ তাদের নাই। এবং স্থানীয় সরকারকে আমরা এমপিদের মুক্ত করব, এটা আমাদের অঙ্গীকার, আমরা একটা বিরতি নিতে আছে। তো এখন সেগুলো যদি আমরা এই বিতর্কের মধ্যে টেনে নিয়ে আসি যে 300 টুকরা আমরা বাংলাদেশকে করে দিয়ে আমরা সেখানে 300 জনের রাজত্ব তৈরি করবো, এটা আওয়ামী লীগের কালচার হয়ে গেল। তাহলে তা আমার মানসিকতার পরিবর্তন কোথায় আসলো? আমার রাজনীতির পরিবর্তন কোথায় আসলো? সেটা তো আসবে না। কিন্তু এখন যদি আপনারা মনে করেন যে না বিএনপি যাই বলছে কিন্তু ক্ষমতায় গেলে এটা করবে, এই হলে তো দেশ রাষ্ট্র চলবে না। আপনাকে কোনো না কোনো জায়গায় তো বিশ্বাস, আস্থা রাখতেই হবে, স্থাপন করতে হবে। আমি রাজাকিব, আপনি 2 মিনিটে একটা জিনিস একটু ব্যাখ্যা করবেন। সেটি হচ্ছে যে ইমরান সালে প্রিন্স ভাই বেশ শক্তভাবেই প্রশ্ন তুলেছে যে আগে আর পরে হইলে যে পার্থক্যটা হবে সেটা আসলে মানে কিসের ভিত্তিতে আপনি এটি বলছেন?
ধন্যবাদ আপনাকে। আমি তো আমার ওপিনিয়নটা দিছি। মানে কিসের ভিত্তিতে আপনি এটা আপনার? হ্যাঁ, প্রিন্স একটা কথা বলছেন কিন্তু যে আগে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয়, আগে উপজেলা চেয়ারম্যান সব কিন্তু বিএনপি পাশ করবে, এই মাত্র বললেন। সবই যদি পাশ করে সংসদ নির্বাচন করতে তারপরে করলে তো অসুবিধা হয় না? অবশ্যই অসুবিধা আচ্ছা, এই অসুবিধাটা কি সেটাই আমার প্রশ্ন। বলবো। আবার একটা কথা বলছেন যে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন যদি আগে হয় তাইলে পরে তাদের সাথে হবে না। ওর উত্তরে উনি বলছেন যে পাশ করলে তো সব বিএনপি পাশ করে আসবে। তো আমার বক্তব্য হচ্ছে এই যে আগে যদি ওই চেয়ারম্যানগুলো পাশ করে আসে, তার সাথে যদি সমন্বয় না হয় তাহলে ভারসাম্যটা হবে। আর যদি আমি আগে সংসদ হওয়ার পর আমার পছন্দ হয়, আমার এখানে আমার প্রভাবটা বেশি থাকবে। আর 300 টুকরা বলতে কি আমরা অতীতের আলোকে বলছি, সামনে ওনরা করবেন সেটা কিন্তু আমি বলিনি। আচ্ছা, তার মানে একই কথাই দুজনে বললেন। হ্যাঁ, 2 নম্বর ওনরা কি করবেন, 2 নম্বর হচ্ছে মানসিকতার পরিবর্তনের কথা বলছেন। মানসিকতার পরিবর্তন হইতে আপনার একটা এনভায়রনমেন্ট দেখতে হয়। যেমন আমরা সিনেমা হলে এখন কম যায়, এক সময় গেছি, সিনেমা হলে ডিসিতে বসেন বা যেখানেই বসেন সিগারেট খাওয়া যায় না। এটা কিন্তু এনভায়রনমেন্ট বলে দেয় যে আপনি সিগারেট খেতে পারবেন না। তাহলে এই এনভায়রনমেন্টটা দেখতে হবে। তো আপনারা যখন সবই যদি আমরা করি যে এই ভারসাম্য থাকবে, সবই থাকবে, তাহলে এই নির্বাচন, স্থানীয় নির্বাচন আগে পরেতে কি আসে যায়? যদি আপনি মানসিকতার পরিবর্তন করে, আমরা তো মানসিকতার পরিবর্তন দেখছি না। এই যে ঐক্যমত্যের বৈঠক রেগুলার হচ্ছে, বেসিক কতগুলা জায়গায় এমন পার্থক্য থাকতেছে। এই যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে মানছে না, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্য, এই যে কতগুলো বিষয়, যদি আপনি ঐক্যমত্য না হন তাহলে আরেকটা কাজ, আপনি তো মানসিকতার পরিবর্তন কিভাবে করুন দেখছি না। আরেকটা কথা বলছেন যে সাবকন্টিনেন্টের কোথাও নাই, বিশ্বের কোথাও নাই। আমি তর্কের কোথাও বলি না যে সাবকন্টিনেন্ট নাই, আমি তর্কের খাতিরে তাই ধরে, তর্কের খাতিরে নাই। কিন্তু সাবকন্টিনেন্টের কোথাও এইরকম সরকার কি আছে যার অর্ধেক আওয়ামী লীগ আর অর্ধেক ইউনুস আছে? আমি তো দেখি নাই, আমি তো জন্মের পরে দেখি নাই কোনো দেশে সরকার এইরকম আছে। অর্ধেক হইল যে স্বৈরাচারী সরকারকে তাড়ানো হইল, সেই স্বৈরাচারী সরকার চলে গেল, তার বাকি অর্ধেক রাষ্ট্রপতি রয়ে গেল, আর এক অংশে রয়ে গেল ইউনুস সরকার। এরকম সরকার যেহেতু আপনার কথা আছে একটা, আপনি আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। আমার যে রাষ্ট্রীয় অবস্থা, তাতে আপনি আরেক জায়গায় যেটা এরকম রাষ্ট্র যেখানে নাই, এরকম ডিভিশন যেখানে নাই, এরকম সরকার যেখানে নাই, 2 ভাগের সরকার, 2 মেরুর 2 জন এক জায়গায় বসবাস করে, সুতরাং আপনি অন্য জায়গায় টানবেন কিভাবে? আমার দেশের প্রবলেম, আমার দেশের সমস্যা অনুযায়ী আমাকে চিন্তা করতে হবে কি অ্যাপ্লিকেবল, এবং সেই হিসাবে মনে হয় সংস্কারের যে বিষয়গুলো নিয়ে বড় স্টেক হোল্ডাররা দ্বিমত করতেছে, আর সংস্কারের যে বিষয়গুলো নিয়ে ছোট স্টেক হোল্ডাররা সমর্থন করতেছে, এখানে একটা ব্যবধান আছে। আপনার মানসিকতার পরিবর্তন আমরা প্রথম সেখানে দেখতে চাই, যে ওই পরিবর্তন যদি ওইখান থেকে ঐক্যমত্য হয়ে আসতে পারে, তখন আমরা নিশ্চিত হব যে আমরা একটা সুন্দর মানসিকতার পরিবর্তন পেয়েছি বা আমরা সুন্দর নির্বাচনে যাচ্ছি। তাহলে আমি এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কিছু আমার কাছে নেই। প্রিন্স ভাই, আপনার অনেক উত্তর আছে, কিন্তু 2 মিনিটে দিতে হবে, আমরা শেষ একদম। 2 মিনিটে পারবো কিনা জানি না, আমি তারপর যতটুকু দেন 2 মিনিট। উনি প্রথমে আগে বলছেন যারা ভারসাম্য চাইবে না তারা সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নিবে না বা মানছে না, এটা অ্যাকসেপ্ট করা উচিত না, অ্যাকসেপ্ট করা উচিত উনি বলেছেন। আমি ওনার এই বক্তব্যের সাথে একমত নই। আমরা ভারসাম্য চাই বলেই আজকে এই মানসিকতার যে ব্যাপারটা উনি বললেন, যে মানসিকতার কোনো পরিবর্তন দেখছেন না, আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, এই যে বিএনপি আজকে যে সংস্কার প্রস্তাব 2016 সাল থেকে এই আওয়ামী ফ্যাসিবাদের রক্ত মানে অগ্নিগর্ভের মধ্যে থেকে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে বলে এসছে, এটা আর কে বলেছে? আপনি ধরেন বলছেন মানসিকতার যদি পরিবর্তন নাই হয়, তাহলে 10 বছরে যে একজন প্রধানমন্ত্রীর যে মেয়াদ পরপর 2 বার, মানে 10 বছরের বেশি একজন জীবিত থাকতে পারবে না, এটা কি আমার মানসিকতার পরিবর্তন নয়? অবশ্যই। তা আজকে তারেক রহমান ছাড়া কথা বলিনি যে অন্য কে আছে আপনার আর আগামী 15-20 বছরে আপনার আল্লাহ না করুক ওনার যদি জীবনের কোনো ক্ষতি না হয়, তো উনি তো আমাদের দলের নেতৃত্ব দিবেন হয়তো, এর বাইরে তো আমরা কোনো বিকল্প দেখছি না। তো উনি ওনার বিষয় ইতি টানছেন 10 বছরে, ফুল স্টপ দিচ্ছেন, এটা কি আমার মানসিকতার পরিবর্তন নয়? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিএনপি কখনো এই রাজনীতি করেছে? এটা যখন আমরা নিয়ে আসছি, এটা কি আমার মানসিকতার পরিবর্তন নয়? আমি যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা বলছি, এটা কি আমার মানসিকতার পরিবর্তন নয়? আমি যখন আমার অনৈতিকতার কারণে কিংবা আমার এই বিপদগামী কর্মীদেরকে
সে যতই শক্তিশালী হোক না কেন, সে যতই জনপ্রিয়তা অর্জন করুক না কেন, সে যতই ত্যাগী হোক না কেন, যতই নিবেদিত প্রাণ হোক না কেন, যতই আওয়ামী লীগের আমলে জেল খাটুক না কেন, মামলা তার বিরুদ্ধে যতটাই থাকুক না কেন, তার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ উঠা মাত্রই তাকে দল থেকে শুধু বহিষ্কার নয়, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা তুলে দিচ্ছি। এটা কি আমার মানসিকতার পরিবর্তন নয়? আজকে এই যে ওনারা মানে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু কথা বলছেন, এটা বললেই শেষ করব। হ্যাঁ, আমি আসছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনে সমস্যা কোথায়। শুনেন, স্থানীয় সরকার নির্বাচন, দেশের যে থ্রেটগুলো আছে এটাকে আপনি বিবেচনায় রাখতে হবে। আপনি জাতীয় সংসদ নির্বাচনের সাথে আপনার ক্ষমতার ব্যাপার এখানে জড়িত আছে। আপনি এখনও কিন্তু থ্রেটের মধ্যে আছেন। আপনার বহির্দেশীয় থ্রেট আছে, আভ্যন্তরীণ থ্রেট আছে। আপনার এই যে পলাতক যে আওয়ামী দোসর বা আওয়ামী দোসররা আছে তাদের একটা থ্রেট আছে। আপনার আওয়ামী লীগ সুযোগ পেলেই আপনার এখানে ষড়যন্ত্র করবে, তাদের সাথে বৃহৎ একটি দেশের তাদের একটা কানেকশন আছে। এটাকে আপনার মাথায় রাখতে হবে না? আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটবে একটি নির্বাচনের মাধ্যমে, সেই থ্রেটের আপনার 70% আপনার সেখানে থ্রেট থাকবে না। আপনি যখনই অন্তর্বর্তী জাতীয় নির্বাচনের আগে আপনি এই স্থানীয় সরকার নির্বাচন করতে যাবেন, তখনই তো আপনার দীর্ঘ প্রক্রিয়া চলে যাবে এবং সেখানে যে সংঘাত তৈরি হবে, এই যে আপনার স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত বেশি হয়, মারামারি বেশি হয়, হত্যাকাণ্ড বেশি হয়, আপনার সহিংসতা বেশি হয়। যখনই ওই সংঘাত সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনে যাবেন, সংঘাত সহিংসতা কিন্তু চলে যাবে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা অত্যন্ত দুর্বল একটি সরকার, যারা এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সৃষ্টি করতে ঠিক করতে পারেনি, যারা 300 আসনেই আপনার কেউ কেউ প্রশ্ন তুলছে তারা পারবে কিনা, তারা সেখানে 6000 আপনার ইউনিয়ন পরিষদে কিভাবে পারবে, তারা সেখানে আপনার প্রায় 600-700-র উপরে উপজেলা নির্বাচন কিভাবে করবে, যে সেখানে আপনার প্রায় 1200 না 1300-র উপরে আপনার মেয়র সেখানে কিভাবে করবে। তো সেই কারণেই এখন এগুলো তর্ক বিতর্ক বাদ দিয়ে আজকে আমাকে হুঁশে আসতে হবে, আমার নিজের সক্ষমতা সম্পর্কে জানতে হবে। আজকে যারা এই যে পিআর পদ্ধতির কথা বলছে, যেহেতু তাদের আপনার এই মানে এই যে সরাসরি আপনার নির্বাচনের সেরকম কোনো প্রার্থী নাই, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি জানে না, বুঝে না। বাংলাদেশের মানুষ তারা মার্কা দেখে, দল দেখে, প্রার্থী দেখে কিন্তু ভোট দিতে অভ্যস্ত। আপনি এইটা নতুন একটা পদ্ধতি তর্কের খাতিরে করলাম, এটা বুঝাইতে বুঝাইতে তো আপনার যাবে 1 বছর। ওকে, সেই কারণেই এগুলি অবাস্তব কথা, এগুলো অলীক কল্পনা, শুনতে খুব ভালো শোনা যায়। এটা আমার কোন দেশে আছে আমার সাবকন্টিনেন্টে বলেন? আচ্ছা, আমরা এইটা নিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী সেটা, তো সেখানে ইনভাইট করে নিয়ে এসে এই বিতর্ক করে আমি এই যে এই কি ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে জটিলতাটা সৃষ্টি করছি, সেখানে কিন্তু দেশের ভালো হবে না। অনেক অনেক ধন্যবাদ সৈয়দ ইমরান হোসেন প্রিন্স, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, নির্বাহী প্রধান বাংলা ফাউন্ডেশন। আপনাদের দুজনকেই প্রাণবন্ত আলোচনার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে অনুষ্ঠান শোনার জন্য। শেষ করবো একটা কথা বলেই, আমরা চাই যে সমাজে আর কোনো মব কিংবা মব জাস্টিস নয়, সমাজে প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচার, সংস্কার এবং কাঙ্ক্ষিত উন্নতির মধ্য দিয়ে আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং গণতান্ত্রিকভাবে হবে ক্ষমতার হস্তান্তর। সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।